নেট নিয়ে। স্ক্রিনে দেখেন। আমাদের এখানে কোন দোকান এগুলো হয়েছে না? মাইসেলিয়াম নোট নোট করছো? মাইসেলিয়াম নোট না করলে কবে করবা? ইয়া জুই, কে আছে? ইয়াসমিন, তোমরা নোট করছো? স্যার মাইসিলিয়াম নোটটা করি নাই, আর বাকি দুইটা করছি। মাইসেলিয়ামই তো বড় প্রশ্ন। হুইপলেস প্লাজেলা এগুলা, টেনশন প্লাজেলা এগুলা পড়াইছিলাম না? হম। ফ্রোজেন গাইমা, ওই তো যেখানে পড়া, এখানেও আছে, কি করবো। ওখানে ওই যে ইয়াগুলা, ওটা কি বলে, কোশ্চেন ব্যাংকে ওই যে এই প্রশ্নগুলো দেখছিলা কবিভাগে কি কি প্রশ্ন আছে একবার, শুধু প্রশ্নগুলা দেখো। এরপর তখন এই না প্রশ্নগুলো দেখলে বুঝবা যে তোমার কোনটা কোনটা করতে হবে। আচ্ছা, স্টোমা কি, এগুলা কি দেখছিলা? স্টোমা কি এটা ছিল? এগুলো দেখো, কারণ এগুলো ক বিভাগের মধ্যে যায়। হ্যাঁ, আমরা সিরিয়ালেই যাই। হ্যাঁ, যাই হোক না, ক বিভাগের গুলো আমরা সাল দেখবো না। ক বিভাগ তো অনেক সময়, কারণ প্রশ্নগুলো ওই যে খ গ বিভাগের ভিতর থেকেও কি প্রশ্ন আসে, আর এটা রিপিট হয়ও। আর দেখো তাহলে স্টোমাটা কি, মানে এগুলো হলো ক বিভাগের প্রশ্নের জন্য আর কি, ক বিভাগের প্রশ্নের জন্য এই জিনিসগুলো। আচ্ছা তাহলে দেখো স্টোমা কি। স্টোমা দেখা যায় যে কিছু ছত্রাকে স্থানিক বৃদ্ধির কারণে কখনো কখনো মাইসেলিয়াম একত্রিত হয়ে একটা কি মাংসের পিণ্ডের মতো ধারণ করে, যেটাকে আমরা মাইসেলিয়াম মাইসেলিয়াম ম্যাট বলি। ম্যাট ম্যাট মানে কি, মাদুরের মতো হয় আর কি। এখন যদি এটা ম্যাট্রেস মাদুরের চেয়ে কি আরো বেশি বৃদ্ধি পায়, তখন এটাকে কি বলা হয়? স্ট্রোমা বলা হয়, যেমন এটা। হ্যাঁ, তাহলে কি হইলো, যে ছত্রাকের যদি তোমার স্থানিক বৃদ্ধির ফলে যে আকার ধারণ করে, যেটা দেখতে অনেকটা ম্যাটের মতো, এই জন্য এটাকে বলা হয় মাইসিলিয়াম ম্যাট বলা হয়। আর যদি এই মাইসিলিয়াম ম্যাটের চেয়ে আরো বৃদ্ধি হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন যে অঙ্গের মতো লাগে, তখন ওইটাকে বলা হয় কি স্ট্রোমা বলা হয়। তাহলে এই জিনিসগুলো মনে রাখবা। কেউ আসো গাড়ি ফেল, তোমার কয়টার সময় গাড়ি ফেল করে না? আচ্ছা, এরপর দেখো রাইজয়েড। রাইজয়েড তো এক ধরনের মূল, তাই না? এগুলো ক বিভাগের প্রশ্ন। তাহলে কোন কোন ছত্রাকে কি মাইসিলিয়ামের স্থানে স্থানে শিকড়ের ন্যায় কিছু কি গুচ্ছাকৃতি হাইফা উৎপন্ন হয়, এই গুচ্ছাকৃতি হাইফা গুলাকে কি বলা হয়? রাইজয়েড বলা হয়। এইসব জিনিসগুলো একটু দেখবা, এই রাইজয়েডের মাধ্যমে কি করে যে, হ্যাঁ, তার মানে যে নাটকে থাকতে চায়, নাটকে রাখে। আর আর তারপর থেকে শুরু হচ্ছে। রেকর্ডিং দেখে নিও, রেকর্ডিং এর মধ্যে আছে সব। তো ওই যে ভিডিওতে দেখে নিও। অসুস্থ ছিল কি জন্য অসুস্থ ছিল? অসুস্থ। হুম। আচ্ছা, এখন দেখো রাইজয়েডের বিকল্প আর একটা আছে কি স্টোলন। স্টোলন কি করে, স্পোরেনজিও ফোর, স্পোরেনজিও ফোর গুলোকে সংযুক্ত রাখে। দেখুন তুমি কই জানো, এই দেখো এখানে, যেমন এই যে একগুচ্ছ হাইপা, একগুচ্ছ হাইপাকে কি বলা হয়? রাইজয়েড। আর দেখো এই যে স্পোরেনজিও ফোর, এই যে বড় বড় স্পোরেনজিও ফোর এর মধ্যে যে সংযোগ, এই সংযোগ গুলাকে বলা হয় কি, যেমন এই যে এই যে ধরো এটা স্পোনেনজিও ফোর, এগুলো স্পোনেনজিও ফোর, হ্যাঁ। তো তাহলে এই দুই স্পোনেনজিও ফোর এর মধ্যে এটা 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 কি করছে, একটা সংযোগ করছে না? এগুলা, এই সংযোগ এগুলোকে বলে স্টোলন। আর এক গুচ্ছ এরকম হাইপা থাকলে ওটাকে বলা হয় রাইজয়েড। আর স্পোনেনজিওর মধ্যে যে সংযোগ গঠন করে ওটাকে বলা হয় কি স্টোলন। এই জিনিস তোমার রাখবে। তোমার ইয়াতে ক্লাম যোজকও আছে। তাহলে ক্লাম যোজক কি, অনেক সময় কি মাইসেলিয়াম পাশাপাশি দুইটা কোষের মধ্যে
সংযোগ সাধনের জন্য প্রস্থপ্রাচীরের কাছে হাইপোতে একটা সেতুর নেই, একটা সংযোগ নালী তৈরি হয়। তাহলে দেখো, এই যে একই কোষের মধ্যে দেখো, একই ছত্রাকে না, একই ছত্রাকে মাইসিলিয়ামের পাশাপাশি দুইটা কোষের মধ্যে, তার মানে ভিন্ন ছত্রাকের না, একই ছত্রাকের, মানে একই মাইসিলিয়ামের পাশাপাশি দুইটা কোষের মধ্যে, কোষের মধ্যে সংযোগ সৃষ্টির জন্য কি হয় তোমার, এই যে প্রস্থপ্রাচীরের কাছ দিয়ে এরকম একটা সংযোগ নল তৈরি হয়, এটা সংযোগ নল তৈরি হয়েছে, দেখো নল এই তৈরি হয়ে গেছে। এই নল তৈরি হয়, এই নলের মধ্যে দিয়ে দেখো নিউক্লিয়াস সাইটোপ্লাজম যাবো কি চলে আসে। হ্যাঁ, এগুলো বলা হয় কি ক্লাম্প যোজক। এটা ছবি সহ হয়েছে। এরপরে সেপ্টাল পোর, এরা তো ইয়ার মধ্যে পড়ছই, ওই যে মাইসিলিয়ামের ওখানেই, দেখছো না মাইসিলিয়ামের গঠনের মধ্যে, হ্যাঁ, যে এক ছিদ্র থাকে, সেপ্টামের মাঝখানে কি থাকে, ছিদ্র থাকে, এটাই তো সেপ্টাল। সেপ্টাল মানে ওই ওই সেপারেশন বোঝানো হয়েছে, আর পোর মানে তো ছিদ্র, তো সেটাকে বলা হয় আর কি, যেটা আমরা ওখানে দেখ। আর হইলো সেখানে ব্যাসিডোমাইসিটিসে এই যে ডলিপোর, এটাকে ডলিপোর বলা হয়, এই ডলিপোর, এই যে এর যে একটা আবরণ দ্বারা আবৃত থাকে, ওটার নাম হলো কি প্যারেন্থেসিয়াম, এটা তোমরা দেখছো। আর এটার কাজ হলো দুই সাইডের, ওই ছিদ্রের দুই পাশে, হ্যাঁ, তোমাদের সংযোগ রক্ষা করা। এগুলা আমরা ওখানে দেখছি। হাইপোথোডিয়াম, এগুলো ক বিভাগের মধ্যে যায়, ঠিক আছে, হাইপোথোডিয়াম। তাহলে কিছু কিছু শৈবালে, কিছু কিছু কি বলো ছত্রাকের, পরজীবী ছত্রাকের মাইসিলিয়াম থেকে কখনো কখনো এক কোষী বা বহু কোষী ছোট, মানে খাটো খাটো হাইপি উৎপন্ন হয়। এই খাটো হাইপি গুলাকে বলা হয় কি হাইপোডিয়াম। তাহলে এই যে দেখো, মাইসিলিয়াম থেকে কি ছোট হাইপির মতো উৎপন্ন হয়েছে। এই ছোট হাইপির মতো উৎপন্ন হইলে এই এদেরকে বলা হয় কি তোমার হাইপোডিয়াম। যা ওই জায়গায় দাও। তাহলে হুম, এটা কি করবা? আচ্ছা তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে কি মাইসিলিয়াম থেকে যে ছোট ছোট হাইপি গুলা উৎপন্ন হয়, ইয়াতে গিয়ে, ইয়ার বাসায় গিয়ে রেকর্ড 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 হচ্ছে না, হ্যাঁ, বাসায় গিয়ে ইয়ে করে দেখে ফেলবা সবাই, এখন বইয়ের সাথে না মিলাইলেও চলবে। আচ্ছা, এরপর দেখো হস্টোরিয়াম। হস্টোরিয়াম ইয়াতো আছে, খবিয়াগও আছে, খবিয়াগ আছে না? হস্টোরিয়াম খবিয়াগে আছে। আচ্ছা, তাহলে হস্টোরিয়াম কি দেখো, কিছু কিছু হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু পরজীবী ছত্রাকে আন্তঃকোষীয় স্থানে, ছত্রাক যখন কোষের এক ভিতরে অবস্থান করে, হ্যাঁ, অবস্থান করার সময় এর হাইপা থেকে কিছু শাখা উৎপন্ন হয়। এই শাখাগুলো কি করে তোমার, এটার মাধ্যমে তোমার ওই যে পোষকের বডি থেকে তোমার বিভিন্ন রকম জিনিস পুষ্টি দ্রব্য গ্রহণ করে আর কি। তো যাই হোক, তাহলে যখন ছত্রাকটা কোষের ভিতরে অবস্থান করে, করার সময় হাইপা থেকে উৎপন্ন অশাক বা শাখানিত কিছু অংশ বা শোষক, এটা কি করে পোষক কোষে প্রবিষ্ট হয় খাদ্য অ্যাবজর্ব করার জন্য আর কি। ওই অঙ্গটিকে বলা হয় কি, হ্যাঁ, না, তুমি যদি সুইচের পোর্টে দাও তাহলে সুইচ দেওয়া লাগবে না, দেখি এটা সব এটা, তুমি সুইচের পোর্টে সুইচ দিয়ে সুইচ দিবে না, এ, রাজার ওখানে তো সুইচ আছে। তাহলে কি এগুলো হচ্ছে কোন ছত্রাকের জন্য, যেগুলা আন্তঃপরজীবী, আন্তঃকোষীয়, মানে কোন কোষের ভিতরে যে ছত্রাকগুলো থাকে, হ্যাঁ আন্তঃকোষীয়, তখন কোষের ভিতরে যে ছত্রাকগুলো থাকে, তখন ওই ছত্রাকগুলা কি করে, তারা তাদের কোন একটা হাইপা থেকে একটা, ধরো শোষকের মতো একটা অঙ্গ তৈরি হয়, এই অঙ্গ কি করে, ওই যে পোষক কোষে সে অবস্থান করতেছে ভিতরে, ওই কোষের ভিতরে সে প্রবেশ করে সেখান থেকে কি করবে পুষ্টি দ্রব্য গ্রহণ করবে। তাহলে এই যে যে অঙ্গটা সে ওই পোষক কোষে প্রবেশ করালো, ওটাকেই বলা হয় কি অস্ট্রেলিয়াম। এই যে দেখো না, এই যে এটা হলো হাইপা, ছবি ছবি দেখলে বোঝা যায়। এই যে এটা কি, এটা হচ্ছে হাইপা,
দেখো এই হাইপা থেকে, তার মানে এই হাইপাটা, দেখো তার মানে এরা 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 কি, এই যে এটা একটা পোষক কোষ। আলু যদি হয় তাহলে পোষক কোষের অভ্যন্তরে না, ছত্রাক তাহলে অভ্যন্তরে। এখন দেখো এই যে এখান থেকে এই যে এক্সট্রা একটা উপাঙ্গ তৈরি হয়েছে, এই যে দেখো এক্সট্রা একটা উপাঙ্গ, এই যে এক্সট্রা উপাঙ্গ, তাহলে এগুলাই হচ্ছে কি, এগুলো হচ্ছে হস্টোরিয়াম, এই যে এক্সট্রা উপাঙ্গ ভিতরে, এই যে এক্সট্রা উপাঙ্গ, এগুলো হচ্ছে কি হস্টোরিয়াম। এগুলা দিয়ে সে কি করলো, ওই যে পোষক কোষ থেকে খাদ্য গ্রহণ করলো। এই অঙ্গটিকে হস্টোরিয়াম নামে পরিচিত। বিভিন্ন পদ্ধতিতে হস্টোরিয়াম বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন গোলাকার, নলাকার, শাখা প্রশাখা বিশিষ্ট। এখান থেকেও কি আরো শাখা প্রশাখা ক্রিয়েট হইতে পারে। হ্যাঁ, এগুলা থেকে আবার শাখা প্রশাখা ক্রিয়েট হইতে পারে। এই আর কি বলবো। তারপর এটা এটা কিন্তু খ বিভাগের প্রশ্ন আছে, ক প্লাস খ। এই যে ছবি বললাম, অ্যাপ্রোসোরিয়াম ক বিভাগের প্রশ্ন। কিছু কিছু ছত্রাকের স্পোর অঙ্কুরিত হয়ে অঙ্কুর নল গঠন করে। এই অঙ্কুর নল পোষক কোষের মধ্যে প্রবিষ্ট হয়ে হওয়ার সময় অঙ্কুর নল বা হাইপার অগ্রভাগ কি হয়, স্ফীত হয়। মানে আগেরটার মতোই অনেকটাই, তো আগেরটা তো আন্তঃকোষীয় ছিল, এটা আন্তঃকোষীয় না। মানে এই দেখো এই যে ছত্রাক থেকে একটা নল তৈরি হয়েছে, এই নলের কি হয়, অগ্রভাগটা স্ফীত হয়েছে না, এই দেখো অগ্রভাগটা স্ফীত হয়েছে। এই কথাটা বলছে যে কিছু কিছু ছত্রাকের স্পোরের যখন অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হইলে এটাকে আমরা অঙ্কুর নল বলি। এই অঙ্কুর নলের মাথাটা কি হয়, এই যে মোটা হয়, স্ফীত হয়। এই যে স্ফীত হইলো, তখন এটা কি করে, পোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করে সেখান থেকে আলটিমেটলি পুষ্টি নিবে। হ্যাঁ, তখন এই যে গঠনটাকে, যে তাদের যে অঙ্কুর নলটা স্ফীত হয় আগাটা, এই গঠনটাকে বলা হয় কি, অ্যাপ্রোসোরিয়াম বলা হয়। যাই হোক, আচ্ছা তোমাদের এই ছত্রাকের পুষ্টি, এটা আমাদের বড় প্রশ্ন। এটার আগে এখানে একটা জিনিস দেখো, ক বিভাগের প্রশ্নগুলা কি, ওদিন কার ওদিন কি জানো দিছিলা, নিপাই, ওই ওটা ভালো বই না। এই যে আমি ওই যে গ্রন্থগুলি থেকে তুমি দিতে বলছিলাম, আমার কাছে তো বই ছিল না। এই যে দেখো এটা কত কত সুন্দরভাবে আছে না, সব সব দরকার নেই, কিছু আছে দেখলে, কিছু আছে রিপিট প্রশ্ন। তো যাই হোক, মানে এগুলো হচ্ছে কি শেষ, মানে কেন তুমি সবগুলা কেন দেখছো, এর মধ্যে কি রিটেন রিটেন পড়লে কি এইসব প্রশ্ন থাকে, হস্টোরিয়াম কি, এটা কি থাকবো, মানে আগে এই হস্টোরিয়াম এটা কি পড়া লাগবো? এটা আমার বড় প্রশ্ন। মনে হয় না গেকটাকে তো পড়ছি, তোমার মন থাকে কই, যাইবা কই, তাহলে তোমার মন থাকে কই তাহলে? এই যে হস্টোরিয়াম একটা কেন পড়াইলাম, এটা কি যেটা পড়ছো এটা কি পড়া লাগবে, যে হুইপ্লেস ফ্লাজেলাম, এটা এটা পড়ানো লাগবে। তারপরে হলো তোমার এই যে রাইজোমার, রাইজোমার সামনে সামনে পড়বো। এই যে স্ট্রোমা, ক বিভাগে কোনো প্রশ্ন সাল নাই। এর আগে দেখো না, তুমি তো মনে হচ্ছে আজকে নতুন পড়তে আসছো। এই যে এখানে এখন পর্যন্ত ক বিভাগে কখনো কখনো সাল দিছি, কোনো আগে আগে সাবজেক্টও দিছিলাম, তাইলে সাল সাল ইয়া করো কেন, কবে আসছে না আসছে ওটা তো দেখার বিষয় না। ক বিভাগের প্রশ্ন, ক বিভাগের প্রশ্নের সাথে কোনো সাল সাল জড়িত না। তাহলে এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এই একবার জাস্ট ইয়া করে যাচ্ছে, যে যেখান থেকে পড়বা এই যে ভিডিওটা একটু পজ করে দিয়ে কি, যার কাছে এই বই নাই, এই দেখো এই যে এগুলা, যে পরজীবী এগুলা কি আমাদের সামনে আসবে, এগুলো আমাদের সামনে আসবে, এই প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, এগুলো কি সোমাটোগ্যামি, এগুলো কি আমাদের রিটেন পড়ার মধ্যে। তার মানে প্যারাসেক্সুয়ালিটি, এটাও আমার রিটেন পড়ার মধ্যে। হাইপা কি, মাইসিলিয়াম কি, এগুলো তো গেছে। সিনোসাইটিক, সিনোসাইটিক মাইসিলিয়াম কি, এগুলো গেছে। তারপর হলো হেটারোথেলিক, হোমোথেলিক, এগুলো তো মানে কি আমরা বুঝি যে হেটারোথেলিক মানে কি, ভিন্ন থেলাসে, আর হোমোথেলিক মানে কোনটা, একই থেলাসে। কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, এগুলো তো কে না জানে। ডলিপোস সেপ্টাম কি, এটা তো একটু আগে পড়াইছিলাম। পরজীবী, পরজীবী এগুলো আমরা পড়বো। সোমাটোগ্যামিটা আগে গেছে গা, টিনসিল প্লাজেলা, অ্যাপ্রোসোরিয়াম একটু আগে গেছে। বাতবল পরজীবী আজকে এটার মধ্যে যাবে। হোমোথেলিক একই রকম, ওই যে একই থেলাস আর কি। তো তার মানে ওই হিসাব করলে এই যে প্লানোগ্যামেটিক পপুলেশন, এটা ওই যে জনগণের মধ্যে চলে যাবে। তার মানে হিসাব করলে মাত্র 5 থেকে 7টা নতুন থাকতে পারে। আর বাকিগুলা কি, এই যে 35-40টা দেখতেছো সবগুলা রিটার্ন পড়ার মধ্যে চলে যায়। হ্যাঁ, তাহলে এই যে ভিডিও আছে যেটা,
এই যে একবার একবার জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত নিচ্ছি, যেগুলো দাগানো আছে এগুলা কি না দেখছো, দাগানো গুলো দেখলে এখন, যদিও এটা মেন বই থেকেই দেখলে হয়, কারণ আলটিমেটলি একই একই জিনিস, মেন বই থেকে তো আমরা হ্যাঁ আর সবগুলোই আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এখন এই চাঁদের দেখো, ওটা একবার ইয়ে করলাম কি জন্য, ভিডিওটা ইয়ে করলাম যেন ভিডিওতে বোঝা যায়। এখানে দেখো, এখানে কিন্তু এই প্রশ্নটা আমাদের পড়া লাগবে না, কিন্তু আবার পড়া লাগবে। এই দেখো, এটা আবার ওই ইয়েতে আসে, ক বিভাগে আসে, ছত্রাকের 6টি অর্জন স্পোরের নাম। দেখো, এই যে ধরো যেমন 12 21-এ আসছে, দেখো আবার এটা এটা 20-এ আসছে, এখানে আবার কি 21-এ আসছে, তার মানে কি এটা যেহেতু 23-এ আসছে, তার মানে আবার খ বিভাগে কি 24-এ আসতে পারে, তাহলে এটা সহজ পড়া। আচ্ছা, আমরা দেখবো, কিন্তু এখন আমাদের আগে পড়তে হবে সিরিয়াল অনুসারে আসছে কি পুষ্টি, বই যে সিরিয়াল আমরা ওই সিরিয়ালে যাই। কোনটা? তো সবই পারো। আচ্ছা দেখো তাহলে, আহ, এই যে দেখো, ছত্রাকের পুষ্টি, তার মানে ছত্রাকটা রোজা রাখবো না, এর তো খাওয়া দাওয়া লাগবো, তাই না? তাহলে কয় মিনিট চলে? ছত্রাক দেখো, আজকে এক ভিডিওতে যতটুকু ইয়ে করা যায়, তাহলে দেখো, তার মানে ছত্রাকেরও খাওয়ান দাওয়ান কি একটু ভালো মন্দ, ভালো বুড়া খাইবো, ওই যে মধু মধুর মতো। তো এখন দেখো, তাহলে এরা কিন্তু এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, এরা তোমার দিকে তাকায় থাকবো। ধরো তুমি এই যে লিপস্টিক দিয়ে আসছো, তোমার দিকে তাকায় থাকবো, কবে ধরো এটা মাটিতে পড়ে যাইবো, পরে হে ঠোকরা ঠোকরা খাইবো, কারণ হে তার জীবিত প্রাণী থেকে নিতে পারবে না, তাই না? হয়তো আবার মরার পরে খাইতে পারে আর কি। তো যাই হোক, তাহলে এইরকম বিভিন্ন রকম জৈব অজৈব এই নাইট্রোজেন উপাদান বা বিভিন্ন জিনিসগুলো সে নিবে, এই যে ওই যে চস, হ্যাঁ ম্যাঙ্গানিজ, এই সেই আমরা যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো আছে না, এইসব নিউট্রিয়েন্ট গুলো গ্রহণ করবে, এগুলো জাস্ট তেমন কিছু না। তবে আমাদের কথা এখান থেকে, জীবিত অথবা মৃত জীবদেহ ও জৈব পদার্থ সমৃদ্ধ মাটি তাদের কি সমস্ত খাদ্যের উৎস, মানে জীবিত অথবা মৃত। তবে জীবিত হইলো তোমার থেকে তো আর নিতে পারবো না, উদ্ভিদ টুদ্ভিদ থেকে ওই যে অনেক সময় ইয়া কি বলে, আহ ইয়া করে না অনেক সময়, কি বলে ওটাকে, মিউচুয়ালিজমের মাধ্যমে তো খাদ্য, জীবিত উদ্ভিদ থেকেও কি খাদ্য নিতে পারে। তো যাই হোক, তার মানে জীবিত অথবা মৃত এবং কি জৈব পদার্থ সমৃদ্ধ মাটি থেকে তারা খাদ্য উৎস। তাহলে আমরা এই পুষ্টি অনুসারে সত্তাকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে: মরা, পরজীবী, মৃতজীবী। মানে কি, এর হইলে একদম পুরো মরা বস্তু থেকে কি মৃত বস্তু থেকে খাদ্য গ্রহণ করবে। আর এ কি করবো, পরজীবী মানে কি জীবিত অন্য কোনো জীবিত উদ্ভিদ প্রাণী বা জীবিত দেহের উপর থেকে কি পুষ্টি দ্রব্য গ্রহণ করবে, মরা বস্তুর উপর, জীবিত বস্তুর উপর থেকে পুষ্টি দ্রব্য গ্রহণ করবে। আর মৃতজীবী মানে কি পারস্পরিক মিউচুয়ালিজম, মানে ওই যে পারস্পরিক, হ্যাঁ মিউচুয়াল, যে তুমি আমার, ধরো তোমার বাড়িতে তুমি আনছো ধরো সিঙ্গারা ইয়া করছো, আর ওই সামিয়া হইলো সমোসা বানাইছে, বলছে এই বান্ধবী তুমি আমার একটা সমোসা দাও, আমি তোমার একটা সিঙ্গারা দিই। এই যে পারস্পরিক, পাঁচ, তিনজন না দুইজনের, যাই হোক, পারস্পরিক এই যে মিউচুয়ালিজম, এটা হচ্ছে পারস্পরিক মিউচুয়ালিজম। আমরা যে লাইকেন টাইকেনের নাম জানি, মাইক্রোরাইজা, লাইকেন, এগুলো হচ্ছে তোমার। এখন দেখো, এই যে মৃতজীবী যারা, এই মৃতজীবীর মধ্যে আবার দুইটা ভাগ 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 আছে। এক হলো বাধ্যতামূলক মৃতজীবী, মানে এ মরা ছাড়া কি, মরা ছাড়া আর খাবে না। অবশ্যই সকল যে সকল ছত্রাক শুধুমাত্র জৈব সমৃদ্ধ পদার্থের উপরে কি জন্মে, কখনো জীবন্ত জীবদেহে পরজীবী হিসেবে জন্মাতে পারে না। যেমন কি এগারিকাস, রাইজোপাস, সবসময় হলো মরা। এরপরে সুবিধাবাদী, এরা দেখো মূলত অধিকাংশ সময় কি জীবনযাপন করবে পরজীবী হিসাবে, মানে মরা, ইয়া কি বলে এটাকে, লিভিং এর উপর। কিন্তু যখন সে জীবন কার্য সম্পন্ন করবে, কিন্তু যখন দেখা যায় যে পোষক কোষের অনুপস্থিতিতে, এখন ধরো সে
কোনো লিভিং বস্তুর উপর ছিল, দেখা যায় যে এখন লিভিং বস্তুটা নাই, কিন্তু তার তো খাওয়ান লাগবো। তখন পাইলে কি একটু মরা টরা, ওই যে পচা বস্তু থেকেও কি খাদ্যদ্রব্য সে গ্রহণ করতে পারে। তাহলে এই এই জন্য এটা বলে সুবিধাভোগী আর কি, তাই না? এই যে তাহলে এটা হচ্ছে সুবিধাভোগী। ওই যে এখন মানে যারা দুই দলের স্লোগান দেয়, আগে যারা নৌকার স্লোগান দিত, এবং যারা আবার ধানের শীষের এলাকা ভিত্তিক স্লোগান দেয়, এটা হইলে এরা ওই টাইমে খাইছে, এখনো খাবে আর কি। তাহলে এটা হইলে বাধ্যতামূলক, মানে কোনটা বাধ্যতামূলক? মৃতজীবী, অবশ্যই সে মৃত বস্তুর উপর জীব, হ্যাঁ হ্যাঁ, না, অবশ্যই জৈব সমৃদ্ধ এইসব পদার্থের উপর, মৃত বস্তুর উপর কি গ্রহ করবে, অন্য কোনো ইয়ার উপর গ্রহ করবে না। আর এলো সুবিধাবাদী কোনটা? তাহলে প্রথম হইলো লিভিং এর উপর, পরজীবী, তার মানে প্রথম হইলো পরজীবী হিসেবে বাস করে। এরপরে হইলো যখন পরজীবীটার অনুপস্থিতিতে, তখন সে কি করে ওই জৈব সমৃদ্ধ মাটি বা মৃত বস্তুর উপর কি গ্রহ করতে পারবে। হ্যাঁ, এই যে কোলিটোট্রাইকা, ঠিক আছে? তাহলে এক্সাম্পল মনে রাখবা, এটা বাধ্যতামূলক ছিল কে? একারিকাস। আর এটা হলো কোলিটোট্রাইকা, এটা হচ্ছে কি এই বর্তমান সমর্থক। তাহলে মার্চ তো ওই জন্য ওই রকম পাইবা। হ্যাঁ, আচ্ছা, হয়েছে। এখন দেখো, গল্প করলে পরে, আগে এক ভিডিও, আজকে দুই ভিডিওতে যাবো না। এখন দেখো, ও, এই তোমরা কি বুঝছো? ওই দেখো, স্যার, বুঝছি। একটা প্রশ্ন আছে। বলো। আমার বইতে ছত্রাকের পুষ্টি দুই ভাবে গ্রহণ করে, মৃতজীবী আর পরজীবী। আমি পরীক্ষার খাতায় এটাই লিখে দিয়ে আসছি, কিন্তু মৃতজীবীতে ছিল না, ওই জন্য লিখি নাই। তাহলে এখন এখন নোট করবা, ঠিক আছে? আচ্ছা। এখন নোট করবো। এ আনন্দ, তুমি থাকো কই? তুমি মহিলা মানুষের মতো ঠিক মতো ক্লাসে আসো না। স্যার আমি আসছি তো স্যার। কই, তুমি বাসায় আসছিলা? না না, ক্লাস অনলাইনে যুক্ত হয়েছে তো, কারেন্ট ছিল না এই জন্য আর এখন ঢুকছি তো স্যার। তো তোমার বাসায় তো কাছে, তুমি অনলাইনে যুক্ত হও কেন? স্যার আমি তো মনে করছি এখন অনলাইনে ক্লাস হবে, আমি এই জন্য ঢুকছি, নাহলে তো আমি আইতাম। ও, আচ্ছা ঠিক আছে, নোট করো নোট করো, পরে ক্লাসে নোট জি নিয়ে স্যার, আসবা। 3 অধ্যায় করা হয়েছে, 3 অধ্যায় করা হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে সময় কম, 10 মিনিটের বার্তা আচ্ছা দিছি। স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, তাহলে হলো কি, দ্বিতীয়টা হচ্ছে পরজীবী, মানে লিভিং এর উপর, তাই না? এটাকে ভাগ করছে কয়ের উপর? বহিঃপরজীবী, অন্তঃপরজীবী। এখন পরজীবী তোমার শরীরের উপরও বাস করতে পারে, শরীরের ভিতরেও কি বাস করতে পারে। এর উপর ভিত্তি করে বহিঃপরজীবী, অন্তঃপরজীবী। তার মানে তুমি দেখো, নামগুলো যদি মনে রাখতে পারো, তাহলে তুমি বর্ণনাটা তুমি নিজের ভাষায় লিখতে পারবে। তাহলে যে সমস্ত পরজীবী ছত্রাকের করে পোষক বা আশ্রয়দাতা দেহের উপরিভাগে বসবাস করে এবং হস্টোরিয়ামের মাধ্যমে কি করে, পরবর্তীতে বিভিন্ন পুষ্টিদ্রব্য গ্রহণ করবে, এরা বহিঃপরজীবী। আর অন্তঃপরজীবী হলো কোনগুলা? যে সমস্ত পরজীবী বা আশ্রয়দাতা পোষক দেহের কি অভ্যন্তরে বসবাস করবে এবং তারপর সেখান থেকে পুষ্টিদ্রব্য গ্রহণ করবে, যেমন হলো কি উস্ট্রিলাগো পাইথিয়াম। আচ্ছা এখন দেখো, এরপরে আর আছে যে পুষ্টিদ্রব্য গ্রহণের উপর ভিত্তি করে দুই রকম, বাধ্যতামূলক, আর একটা হচ্ছে কি সুবিধাবতী, আগের মতোই। এখন যদি কেবল যদি বাধ্যতামূলক, মানে কি অবশ্যই সে লিভিং এর উপর, মানে পরজীবী হিসাবে সে কি জীবনযাপন করবে। হ্যাঁ, যদি এরকম হয় আগেরটার মতো আর কি, শুধুমাত্র কি, হ্যাঁ, যে সমস্ত শতক কেবল সুবিধাজনক পোষক দেহে কি জীবনযাপন, পুরো জীবনটা তার সম্পন্ন করবে। আর সুবিধাবাদী মানে তো আগের মতোই, এরা মূলত মৃতজীবী ছত্রাক, আগেরটার মতোই। এটা মূলত হইলো কি মৃতজীবী ছত্রাক, হিউম্যাস সমৃদ্ধ মাটিতে জন্মে, কিন্তু বাসস্থানের আশেপাশে যদি কোনো সুবিধাজনক পোষক দেখে, আগে যেমন মরারটা, মানে সে মূলত ছিল পরজীবী, পরজীবীর অনুপস্থিতিতে সে মরা ইয়ে হয়। এটা হইলো কোনটা? সে মূলত হচ্ছে যে মৃতজীবী, মূলত সুবিধাভোগী যেটা, মূলত হইলো কোনটা? মৃতজীবী। মরা বস্তুর উপর, জৈব সমৃদ্ধ বস্তুর উপর কি সে গ্রো করে। কিন্তু যদি জৈব সমৃদ্ধ বস্তুর আশেপাশে যদি দেখে যে কোনো কি খাওন আছে জীবিত, তাহলে তার উপর কি গ্রো করে। এই যে আশেপাশে কোনো সুবিধাজনক পোষকের উপস্থিতিতে কি করে, সেই উদ্ভিদকে আক্রমণ করে এবং পরজীবী হিসাবে কি জীবনযাপন করে। বুঝতে পারছো? তাহলে এগুলো মনে রাখবা।
এখন এই সুবিধাবাদী, এখন দেখো, পোষকদের তোমার সৃষ্ট ক্ষতির পরিমাণের উপর ভিত্তি করো কি এই পরজীবীকে তোমার দুই ভাগে। এখন একটা হলো কি ধ্বংসাত্মক, আর একটা হচ্ছে সুষম। তো ধ্বংসাত্মক মানে কি? হ্যাঁ, যে সমস্ত পরজীবী স- আক্রমণ ফলে পোষক দেহে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে পরিণামে একবারে মৃত্যুর কোলে কি ইনানিল্লা হয়ে যায় আর কি। তাহলে ওইটা হইলো কোনটা? ধ্বংসাত্মক পরজীবী। এরপরে এটা আমরা দেখবো সুষম পরজীবী মানে কি? তোমার শরীরে ধরো অতিরিক্ত চর্বি আছে, আইসা বসে বসে খাইলো, তোমার তেমন খুব একটা ক্ষতি হইলো না, আরো উপকার হইলো আর কি। কোনো কোনো পরজীবী ছত্রাক আছে পোষকদের মারাত্মক ক্ষতি করে না। পোষকদের পরজীবী হিসাবে কি পুষ্টির চাহিদা সম্পূর্ণ মিটিয়েও কি যদি সুস্থভাবে জীবন যাপন করতে সক্ষম হয় ওই পোষকটা, তাহলে কি হয় ওইটাকে আমরা বলি কি সুষম পরজীবী। এ- হ্যাঁ, এগুলো নাই, এগুলা এগুলা ডিপেন্ড করা হইলো, ধরো এখন ধরো সাইলা যদি তোমার কান্দে উঠে, আর আরেকটা আছে ধরো এখানে একদম রুগী, ধরো পয়েট হইলো কত, ধরো 35, তোমাদের বান্ধবী এখন যদি হেরও কান ধরতে চায়, তখন হে তো ভাঙ্গে পড়বো, তাই না? এখন আর যে পোষক যার শরীর থেকে পুষ্টি দ্রব্য নিচ্ছে, এখন দেখ ওর শরীরে কি আছে, এ কি আরেকজনকে খাওয়ানোর মতো অ্যাবিলিটি তার আছে কিনা। এখন ওই জন্য আসলে দেখা যায় যে উঠলো, উঠে দেখা যায় যে হের অল্প একটু হের শরীর থেকে পুষ্টি দ্রব্য নেওয়ার পরে কি হে আর নিজের জন্য আর কিছু নাই, এজন্য নিজে ধরে রাখতে পারেন। আর তাহলে এটা গেল সুষম আর হলে কি ধ্বংসাত্মক, ঠিক আছে। এরপর দেখো অটোসিয়াস এবং হেটারোসিয়াস, এটা এটা এটার মধ্যে না, এটা হলো কি ক বিভাগের। ক বিভাগের জন্য অটোসিয়াস কি আর হেটারোসিয়াস কি এটা মনে রাখতে হবে। কিছু কিছু পরজীবী পরজীবী ছত্রাক আছে একটা মাত্র পোষক দেহে সম্পূর্ণ জীবন চক্র সম্পূর্ণ করে, এদেরকে বলা হয় কি অটোসিয়াস। মানে যারা শুধু কি ওই যে বলে না যে এক নারীতে বিশ্বাসী এক পুরুষে বিশ্বাসী, এটা হলো সেটা অটোসিয়াস, মানে এক লোকে আসক্তি আর কি। হ্যাঁ, আর কিছু কিছু পরজীবী আছে জীবন চক্র সম্পূর্ণ করার জন্য বারোয়াতারি। যাই হোক, এ হইলো কোনটা, ওই যে এটা হলো অটোসিয়াস হইলো কোনটা তাহলে, যেটা হইলো এক নারী বা এক পুরুষে আসক্ত, যেটা মানে এক পোষক সেটা অটোসিয়াস। আর হেটেরোসিয়াস এটা হলো কি, এটা হলো বারো বাতারি, দেখো একাধিক পোষক লাগে। তো যাই হোক, এটা হলো ইয়ার জন্য ক বিভাগের প্রশ্নের জন্য, আর বারো বাতারিটা লিখো না, ঠিক আছে, মানে একাধিক পোষক এটা। তো আমাদের কয় মিনিট আছে? 4 মিনিট আছে। হ্যাঁ, সমস্যা নেই, 3 নম্বরে চলে আসছি। এরপর হচ্ছে মিথজীবী। এবার হচ্ছে কি মিথজীবী, সমস্যা নেই, ভিডিও দেখে দেখে পরে তাকাই ইয়া করো, মেন কথাটুকু নিবাস, কিছু দরকার নেই। মিথজীবী মানে কি, আমরা একটু আগে বলছিলাম যে দুইজন দুজনের দ্বারাই কি হবে উপকৃত হবে। এই যে যদি হয় দুইটা ভিন্ন প্রজাতি একত্র বসবাস করে এবং দুজন দুজনের দ্বারা উপকৃত হয়, তাদেরকে কি বলা হয়? মিথজীবী বলা হয়। এবং এরূপ এরূপ সহাবস্থানের প্রক্রিয়াকে বলা হয় মিথজীবিতা। তাহলে পুষ্টিগত দিক থেকে ছত্রাকের দুই ধরনের মিথজীবিতা আছে পুষ্টিগত দিক থেকে। তোমার দেখো একটা লাইকেন, লাইকেনে আমরা জানি লাইকেন হয় কার সাথে, ছত্রাকের সাথে, শৈবালে। জাস্ট তুমি তোমার মতো করে সংক্ষেপে ওইটুকু বলে দিবা। হ্যাঁ, ডিটেলসে লাইকেন কি টিয়ে এত কিছু দরকার নাই, তাহলে লাইকেনটা এটা বলবা। লাইকেনে কে কি হেল্প করে? একজনে আশ্রয় দেয়, আরেকজনে কি খাদ্য প্রস্তুত করে, ঠিক আছে। তাহলে তোমার এই যে এই জিনিসগুলো একটু কি দেখো, ছত্রাক পরিবেশ থেকে কি করে পানি পুষ্টি দ্রব্য শোষণ করে এবং শৈবাল এগুলো গ্রহণ করে এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে। আবার ছত্রাক কিন্তু শৈবালকে আবার আশ্রয়ও দেয়, আবার ওগুলা সাপ্লাইও দেয়। তখন কি করে শৈবাল ওগুলা সহায়তায় পানি, জলীয় বাষ্প, আবিজাবি এগুলো সহায়তা কি করে খাদ্য প্রস্তুত করে, খাদ্য নিজেও খায়, এর বন্ধুরও কি দোস্তরও খাওয়ায়। তো এটা হলো তোমার লাইকেনে আমরা জানি। এই ধরনের শৈবালকে বলা হয় ফাইকোবায়ান, ছত্রাককে বলা হয় কি মাইক্রোবায়ান। এগুলো হলো ক বিভাগের জন্য ফাইকো মাইক্রো। আরেকটা হলো তোমার মাইক্রোরাইজা। মাইক্রোরাইজা কোনটা? যখন উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলে বা অন্য কোনো অঙ্গে এই যে ছত্রাক গ্রো করে, উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলে বা অন্য কোনো অঙ্গে কে কে গ্রো করে, ছত্রাক গ্রো করে মিথজীবী সম্পর্ক তৈরি করে, তখন তাদেরকে বলা হয় কি মাইক্রো
রাইজ আর লাগবে না। হ্যাঁ, তাহলে এর প্রকারভেদ তিনটা, এটা কি দেখবা? তাহলে দেখো, দেখো তাহলে একটো মানে কি, আমরা সবসময় বুঝি একটো মানে বাহিরে, একটো মানে কি বাহিরে। দেখো যদি হয় জাস্ট তুমি ওই কথাটুকু নিবে, বেশি নিবা তেমন দরকার নাই। যে এক্ষেত্রে কয় মিনিট আছে, দেখাবো না তাহলে। তাহলে দেখো এক্ষেত্রে ছত্রাক হাইব্রিড এক উচ্চতর উদ্ভিদের মূলের অগ্রভাগে, কোথায়? অগ্রভাগের চতুর্দিকে আবরণ সৃষ্টি করে অবস্থান করে। তাহলে এটুকু মনে রাখলে আর কিছু লাগবে না। এন্ডো মানে কি ভিতরে। এক্ষেত্রে ছত্রাকটা কি করে, উদ্ভিদের মূলের যে মূল রোম আছে এবং ত্বক ভেদ করে একদম কর্টেক্সে চলে যায়। মানে আগেটা ছিল বাহিরে, একটো মানে বাহিরে, ওই যে একটোডার্ম এন্ডোডার্ম, মানে বাহিরে। এটা হলে কি একদম ভিতরে, মূল রোম ত্বক এগুলা ভেদ করে ভিতরে চলে যায়, ভিতরে অবস্থান করে। আর আরেকটা আছে কি, একটো এন্ডো মাইক্রোরাইজা। তার মানে এই প্রকার মাইক্রোরাইজা উপরোক্ত দুই ধরনের মাইক্রোরাইজার সংমিশ্রণে একত্রে মূলের চারদিকে এবং মূলের ভিতরে দুই জায়গায় আছে। বুঝতে পারছো? আগেরটা হলো মূলের একটো মানে কি বাহিরে, আর এন্ডো মানে একদম ভিতরে, মূলের ভিতরে যে মূল রোম আছে, হ্যাঁ কর্টেক্স আছে ওই অঞ্চলগুলোতে। আর আরেকটা হলো কি একটা এন্ডো, তার মানে বাইরেও আছে ভিতরে আছে দুই জায়গায়। তাহলে এই হইলো তোমাদের কি গেল, ছত্রাকের পুষ্টি। এই ছত্রাকের পুষ্টি লেস দেন 1 মিনিট, এটা ভালোভাবে কি পড়বে। এটা একদম সহজ, জাস্ট তুমি নামগুলা পড়বা, তেমন কিছু না। নামগুলা পড়বা যে মৃতজীবীর মধ্যে দুইটা বাধ্যতামূলক আর সুবিধাভোগী, পরজীবীর মধ্যে বহি অন্ত বাধ্যতামূলক সুবিধাভোগী, আর হলো ধ্বংসাত্মক, আর হলো কি সুষম। ঠিক আছে? আর লাস্টে এই যে লাইকেন মাইক্রোরাইজা আর মাইক্রোরাইজা তিনটা, তো এগুলো তো একদম সহজ। আর বানাম লেখাগুলা হলো বইয়ের মতো হুবহু লেখার দরকার নাই, যা আমরা যতটুকু বুঝাইছি এই জিনিসগুলো লিখবা। আর হলো তাহলে এই পর্যন্ত নোট করবা। আর বেশি কিছু বলার নাই, যে কোনো মুহূর্তে লাইনটা কেটে যাবে। যারা অনলাইনে আসো তাদেরকেও কি গুড বাই, যে কোনো মুহূর্তে লাইনটা কেটে যাবে। এই যে শারমিন একটু আগে আসছে, শারমিন সাকিব আসছে।